উপনির্বাচনে জিতেছেন, 1 মাস হয়ে গেল সায়ন্তিকা রেহাত। 1 মাস পর অবশেষে আজ শপথ নিলেন, কিন্তু সেই শপথও এমনি এমনি হয়নি। তার আগে ধর্ণা, বিতর্ক, তারপর শপথেও আবার দেখা গেল নানা রকম কৌশল। এবং শপথের পর রাজ্যপাল দাবি করছেন এই শপথ গ্রহণ অসাংবিধানিক। এই শপথ গ্রহণ অসাংবিধানিক দাবি করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তিনি এই শপথের প্রতিবাদে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, রাজ্যপাল সিভি আনন্দ বোস গোটা বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন এবং রাজভবনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যেভাবে শপথ গ্রহণ নবনির্বাচিত 2 বিধায়কের হয়েছে তা অসাংবিধানিক। কারণ রাজ্যপালের তরফে বিধানসভার ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই 2 নবনির্বাচিত বিধায়ককে শপথ দেওয়ার জন্য, কিন্তু তারপরেও সেই আইন মানা হয়নি বলেই দাবি রাজভবনের তরফে। এবং রাজভবনের তরফে গোটা বিষয়টি জানিয়ে আইন উল্লেখ করে প্রকাশ করা হয়েছে যে 2 নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের একটি আইন রয়েছে এবং সেই আইন বলে রাজ্যপালের কাছেই প্রথম তাদের আসতে হয় এবং সেক্ষেত্রে রাজ্যপাল মনে করলে কাউকে দায়িত্ব দিতে পারে। সেক্ষেত্রে ডেপুটি স্পিকারকেই তিনি দায়িত্ব দিয়েছিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু তারপরেও সেই নির্দেশ কেন মানা হলো না, আর তা নিয়ে গোটা রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধন্যবাদ সোমরাজ। এর আগে এই শপথ বিতর্কে এক কৌশলী লড়াই দেখা গিয়েছে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের জন্য বা শপথ বাক্য পাঠ করানোর জন্য বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে ডেপুটি স্পিকার আবার বলছেন যে স্পিকার থাকাকালীন বা অধ্যক্ষ থাকাকালীন তিনি কি করে শপথ বাক্য পাঠ করান, অর্থাৎ একটা কৌশলী অবস্থান। আর সেই কৌশলী অবস্থানেই শপথ পাঠ করিয়েছেন স্পিকার। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। রাজ্যপাল যেহেতু এটা বলেছেন সেই জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি। তিনি ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন যে তাহলে আপনি পেকারা করুন। তখন ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো শপথ বাক্য পাঠ করাতে পারে না। এটা স্পিকারের কাছে একটা ঘোরতর অসম্মানজনক ব্যাপার। স্পিকার ব্যক্তি বড় কথা না, স্পিকার পদটা কি বিরাট। স্পিকারকে তিনি বলেছেন যে আমি অসম্মান আপনাকে করতে পারবো না, আপনি তাদের শপথ বাক্য পাঠ করান। অ্যাকর্ডিংলি উনি করেছেন। যত্রতত্র পার্কিং, বেআইনি পার্কিং, সেই পার্কিং এর টাকা কোথায় যাচ্ছে? বেআইনি পার্কিং হচ্ছে, যে করেই হোক বন্ধ করতে হবে। নবান্ন থেকে যখন এই কথা বলা হচ্ছে, কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ করছে, ঠিক সেরকম সময় আমাদের ক্যামেরায় একটা ছবি ধরা পড়ল। জায়গাটা মনে পড়ছে আপনাদের, নিশ্চয়ই চিন্তা করবেন, কার্জন পার্ক অর্থাৎ এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেডে ইস্ট সিধু-কানহু ডহর স্ট্রিট, যেখানে পার্কিং এর জন্য 2টো এজেন্সিকে লাইসেন্স দেওয়া রয়েছে। দেখুন, পর পর গাড়ি পার্ক করা রয়েছে এবং এই পার্কিং এর দেখভাল লাইসেন্স প্রাপ্ত এজেন্সি। সেই লাইসেন্স প্রাপ্ত এজেন্সির একটি এজেন্সি তো পার্কিং ঠিক মতোই করাচ্ছে, পয়সাও যাচ্ছে পুরসভার ঘরে, কিন্তু আরেকটি এজেন্সি তোলাবাজি করছে। কেন তোলাবাজি বলছি? তার কারণ এরা যে পার্কিং করাচ্ছেন সেই পার্কিং এর বদলে এদের একটা মেশিন দেওয়া হয়, যে মেশিনে আপনার কতক্ষণ পার্কিং, কোন গাড়ির পার্কিং, সেই গাড়ির নাম্বার শুদ্ধ সব কিছু মেশিন থেকে স্লিপ বেরোয়। কত টাকা পার্কিং আপনি দিচ্ছেন সেই টাকা দেওয়ার পর আপনার হাতে সেই স্লিপটা ধরিয়ে দেওয়া হয়। কিন্তু এরা যে পার্কিং এর টাকা নিচ্ছেন সেখানে স্লিপ তো দিচ্ছেন না। আমরা জানতে চেয়েছিলাম যে পুরসভার পার্কিং লাইসেন্স প্রাপ্ত পার্কিং এজেন্সি পার্কিং এর দায়িত্ব নিয়েছে, তাহলে মেশিন কোথায়, স্লিপ কোথায়? ওই দেখুন কি হলো, আমরা যখন জানতে চাইলাম। আরে তো আমাকে তো কোম্পানিকে বিল দিতে হবে। আমাকে গাড়ি লাগানোর সময় প্রথমেই বলে দিয়েছি যে আমার কাছে বিল হবে না, না বলে দিয়েছি। আরে আমাকে দিতে হবে বাবু, আমাকে বিল দিতে হবে। তো এখন বললে কি কথা হবে? বিল দিতে হবে না, কম্পিউটার বিল দে। বিলের নাম শুনেই আস্তে আস্তে এ গাড়ি ও গাড়ি সে গাড়ির ফাঁক দিয়ে চলে গিয়ে পালিয়ে গেলেন একরকম বলা যায়। কিন্তু সবাই অবশ্য পালাচ্ছেন না,
কেউ কেউ আবার অন্যরকম কথাও বলছেন, না তার কাছে মেশিন নেই, আরে তা আমাকে কিন্তু কোম্পানিকে বিল দিতে হবে। কথা বলতে বলতে তার পকেট থেকে বেরিয়ে এলো একটা বিল বই, কোম্পানির নাম লেখা। ওই দেখুন, ওই যে কাগজ, এইটাই মালিক আমার কাছে যে এইগুলো রাখছিল, ওই যে রাখুন এখানে কি কাগজ? দেখুন এই যে কাগজ, এই কোম্পানি। তাহলে পার্কিং করিয়ে কি দিচ্ছেন টাকা নিয়ে? এখন কিছু দেওয়া হয় না বাবু। দেখান কি কাগজ দেখান। ওই যে কাগজ, দেখান, বার করুন। এইটাই মালিক। কতদিন ধরে পার্কিং কাজ করেন? এখানে বেশি দিন হয়নি স্যার, পার্কিং এ কাজ করেন তো? আমি আগে অন্য জায়গায় কাজ করতাম, তারপরে সে জায়গায় ছুটি হতে আমি এই জায়গায় অল্প দিন এসেছি। কার্ড আছে পুরসভার আর parking এ? মালিককে বলেছি, কিন্তু দিবে বলেছি। মালিকের নাম কি? ওই মনুবাবু। মেশিন স্যার আগে যে কাজ করছিল, ওকে যা কাজে মেশিন ওকে ফেরত দিয়ে যায়নি, আমি এই নতুন তো এখানে আসছি। নতুন? হ্যাঁ, ওই কি কারণে- বিল দিচ্ছেন? কি না বিল? বিল বলতে বিল দেওয়া হয়নি, ওইটাই হচ্ছে নি মানে। কিভাবে টাকা নেন? ক্যাশে টাকা নিচ্ছেন? হ্যাঁ, ক্যাশেল কত করে নিচ্ছেন? 10 টাকা। 10 টাকা? 10 টাকা? 10 টাকাই নিচ্ছি। এখন তো 30 টাকা চাই। কাকে? কেউ হয়তো ভালোবেসে গেল টিফিন, কেউ হয়তো গেল 10 টাকা 20 টাকা ধরিতে গেল। আচ্ছা আচ্ছা, এমনিতে 10 টাকা করে নিচ্ছেন, কেউ কেউ ভালোবেসে 20 টাকা 30 টাকা দিতেও পারে। হ্যাঁ, ভালোবেসে 20 টাকা 30 টাকা দিতেই পারে, কিন্তু 20 টাকা 30 টাকা কেউ দাবি করছেন না তো? এই প্রশ্ন উঠবেই, তার কারণ তার বদলে তো আপনি কোনো বিল দিচ্ছেন না, বদলে মেশিন থেকে কোনো কাগজ বেরোচ্ছে না। মেশিন থেকে কাগজ বেরোবে কোথায়? মেশিনটাই তো নেই। তো মেশিন কেন নেই? যিনি এই সংস্থার মালিক, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করি, আমরা জানতে চাই মেশিন কোথায়। হ্যাঁ, এখানে কি আপনি বরাত পেয়েছেন? আপনার কোম্পানি বরাত পেয়েছে? কতদিন আগে পেয়েছেন আপনি এটার মেয়াদ? অক্টোবর মাসে 2023 অক্টোবরে, লাস্ট অক্টোবর। এখানে যে আপনার পার্কিং এর লোক রেখেছেন মাইতি বাবুকে, ওনার কাছে মেশিন নেই, ওনার কাছে কোনো বিল নেই। এখানে আমি একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই, আমার ওইখানে একটা ছেলে সুমিত বলে কাজ করতো, তার কাছে মেশিন দেওয়া হয়েছে উইথ ফটো, আমার কাছে ডিটেলস আছে। ও এখন 15 দিন ধরে আসছে না, আমি ওকে বারবার বলছি মেশিনটা দিতে হবে, বলছে দাদা আমার পায়ে চোট লেগেছে, তার জন্য আমি আসতে পারছি না, আমার ফ্র্যাকচার হয়েছে, গ্রামে থাকি। লাস্ট আপনার কথা মতো লাস্ট 15 দিন ধরে এখানে মেশিন ছাড়াই টাকা তোলা হচ্ছে, তাহলে এই হিসেবটা, সমস্যাতে পড়ে গেছি। এই হিসেবটা তাহলে কি হবে পুরোটা? তো বিভিন্ন জনের তো বিভিন্ন টাকা নেওয়া হচ্ছে, কোনো গাড়িতে 30 টাকা নেওয়া হচ্ছে, কোনো গাড়িতে 50 টাকা নেওয়া হচ্ছে। না না, 10 টাকা থেকে বেশি নেওয়া তো অধিকার নেই। আমার নিজের গাড়ি পার্কিং করেছিলাম, আমার গাড়ি 30 টাকা চেয়েছে। কোনোদিন হতে পারে না তো ভাই, জানুন। আমার ড্রাইভারের সঙ্গে কথা বলুন, আমার ড্রাইভারের সঙ্গে কথা বলুন। সাইকেল দা কত টাকা চেয়েছে? 30 টাকা চেয়েছে। ও একটা এখনই আমি ছেড়ে দিচ্ছি ওকে। আধ ঘন্টার মধ্যে 30 টাকা হয়? সুমিত, মেশিন খুঁজতে গিয়ে সুমিতের নাম পাওয়া গেল। কোন সুমিত? যিনি নাকি এখানে এখন কাজ করতেন, এখন আর করেন না, যাওয়ার সময় মেশিনটি নিয়ে চলে গিয়েছেন। আর একটা জিনিস জানা গেল, 10 টাকার বেশি তো নেওয়ার কথা নয়, 10 টাকা করে নিতে হবে। কিন্তু যারা গাড়ি রাখছেন তারা তো ভুক্তভোগী, শুনুন তারা কত টাকা করে দিচ্ছেন। আপনি কি রেগুলার এখানে গাড়ি রাখেন? না, আমি আজকে এসেছি। কোনো কাগজ দিল আপনাকে, স্লিপ দিল? স্লিপ না। কত টাকা নেয়? না, আমি 20 টাকা করে দিই, 10 মিনিট থাকি কি আধ ঘন্টা থাকি না, স্লিপ কিছু দেওয়া হয় না। পেন্সিল দেওয়া হয় না, কখনই দেওয়া হয় না পেন্সিল? কি দেয়? আপনি যে টাকা দেন 20 টাকা দিয়ে দেন ওনাকে, কি দেয় আপনাকে? তো কিছুই দেয় না। কিছু দেয় না। আর ওই যে মালিক বলছিলেন যে একজন কর্মী ছিলেন, তার নাম সুমিত, তিনি নাকি মেশিন নিয়ে চলে গেছেন, তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের কাছে তার খোঁজ মিলল, আমরা খুঁজে পেলাম সুমিতকে এই কলকাতাতেই, তবে স্প্ল্যানেডে নয়, গণেশচন্দ্র এভিনিউতে বেশ সাবলীলভাবে পার্কিং সামলাচ্ছেন। অন্য একটি পার্কিং সংস্থার কার্ড তার কাছে রয়েছে এবং তিনি দাবি করছেন সেখানে নাকি 5 বছরের বেশি সময় ধরে কাজ করেন, মাঝে মাসখানেক গিয়েছিলেন ওই আগের কোম্পানি মানে একে জেমস এজেন্সিতে। একে জেমস বলে কোনো কোম্পানিতে কাজ করতেন? হ্যাঁ, কিছুদিন করেছিলাম। কতদিন? ওইখানে করেছিলাম 2-3 মাস। কোন সালে এটা? 2024 অক্টোবর। 2024 অক্টোবর এখন আসেনি? 2023 অক্টোবরে। 2023 অক্টোবর হয়। আর ছেড়েছি হলো মার্চে। মেশিন আমাকে রাখার দায়িত্ব ছিল, তো যখন আমি মেশিন জমা দিতে চেয়েছিলাম বলে এখন থাক, পরে নেব।
মার্চে আপনি কাজ ছেড়ে দিলেন একেজেমসে, তারপরে সময়টা বসেছিলেন? হ্যাঁ আর মার্চ থেকে মেশিনটা আপনার কাছে? হ্যাঁ। একেজেমসের আই কার্ড ছিল আপনার কাছে? একে জেমসে আই কার্ড ছিল না, আই কার্ড দেয়নি। মাসে কাজ ছেড়ে দিলেন, মেশিন আপনার কাছে রয়ে গেল, আপনার কখনো মেশিন চেয়েছিল? না। তাহলে ওখানে মেশিন ছাড়া টাকা তোলা হচ্ছে? হ্যাঁ। এবার বুঝুন কে সত্যি বলছেন আর কে মিথ্যে। আমরা জানি না, সে তো তদন্ত করে দেখতে হবে। আমরা শুধু এটুকু জানি যে খাস কলকাতা বুকে একেবারে ধর্মতলায় সেখানে হচ্ছে বেআইনি পার্কিং, যথেচ্ছ টাকা তোলা হচ্ছে, বদলে রসিদ বলে কিচ্ছু নেই। পরের খবরে নজর রাখা যাক নলিনী চিদম্বরম। পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম, তাকে ইডির চার্জশিট সারদা মামলায়। কেন চার্জশিট, কি রয়েছে এই চার্জশিটে জানবো। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, সারদা মামলার এবারে পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডির আধিকারিকরা। এর আগে তাকে দুবার তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল প্রায় 1.5 কোটি টাকার লেনদেন বলে দাবি ইডির। এবং নলিনী চিদম্বরম তিনি দাবি করেছিলেন যে ট্যাক্স কনসালটেন্সি হিসাবে তিনি এই টাকা তিনি নিয়েছিলেন, কিন্তু ইডির দাবি পাল্টা যে তিনি কোনো ডকুমেন্ট তিনি দেখাতে পারেননি। এবং ইডির তরফে অভিযোগ যে এটা একটা মানি লন্ডারিং। তৃতীয় সাপ্লিমেন্টারি যে চার্জশিট আজকে জমা দেওয়া হয়েছে তাতে 65 পাতার এই চার্জশিট এবং হাজার পাতার প্রায় তথ্য প্রমাণ রয়েছে। সেখানে সুদীপ্ত সেনকে গার্ড করতে প্রোটেকশন মানি হিসাবে এই বিপুল টাকা নেওয়া হয়েছিল বলে দাবি ইডির। এবং পাশাপাশি আজকে যখন নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট জমা করতে বিচারক আজকে কিন্তু তীব্র ভর্ৎসনা করে ইডির আধিকারিকদের। তিনি প্রশ্ন তোলেন এই ইডির আইনজীবীকে যে প্রায় 11 বছর পরে চার্জশিট কেন, এতদিন তারা কি করছিলেন, কিভাবে এই স্ক্যাম হয়েছিল এবং কিভাবে এই নলিনী চিদম্বরম যুক্ত। যদি তিনি ট্যাক্স কনসালটেন্সি বাবদ, তিনি ফিস বাবদ তিনি যদি টাকা নিয়েছেন, তাহলে উনি এই স্ক্যামের আওতায় কিভাবে পড়েন। ফলে তিনি কিন্তু আজকে কগনিটিভ তিনি আজকে নিচ্ছেন না। এবং এও প্রশ্ন তোলেন যে তিনি কিন্তু কোনোভাবে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা সঠিক নয়। তিনি কোনো এজেন্সির মুখপাত্র নয়। প্রয়োজনে তাকে নোটিশ দিয়ে ডেকে তারপর তথ্য যাচাই করে তখন কিন্তু এই যে চার্জশিট, সেই চার্জশিটে যে কগনিজেন্স সেটা নেওয়া হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটু উত্তরবঙ্গের ছবি দেখিয়ে রাখি আপনাদের, কারণ দার্জিলিংয়ে ধস এবং টানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল, সুতরাং আশঙ্কা আরো বাড়ছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে, যেমন দার্জিলিংয়ের লেবংকাট রোড ধস, এছাড়াও কালিম্পং, কার্শিয়ং বৃষ্টিতে জলমগ্ন। যে ছবি দেখছেন লেবংকাট রোডের ছবি। এছাড়াও বিভিন্ন জায়গায় বেশ বিপদসংকুল হয়ে রয়েছে।